দর্শক, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ। সাথে আছি আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় পোশাক খাতে স্বস্তি ফেরাতে করণীয়। আর এ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ নিয়াজ আলী চিশতি, সভাপতি ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসাব ও পরিচালক এফবিসিসিআই। এবং আরও আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা জেলা উত্তর। আমরা আলোচনায় চলে যাব। আমি প্রথমেই মোহাম্মদ নিয়াজ আলী চিশতি আপনার কাছে জানতে চাইব যে আমাদের পোশাক খাতে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং কোনোভাবেই শ্রমিক যে অসন্তোষ রয়েছে এটা নিরসনের চেষ্টা করা হলেও এটি আসলে থেমে থেমে আবারও দেখা যাচ্ছে এবং একদিকে শিপমেন্ট যেগুলো রয়েছে সেগুলো বাতিল হয়ে যাচ্ছে সময় মতো না দেওয়ার কারণে। এই পোশাক খাতের এখন এই সামগ্রিক যে অবস্থা চলছে এটা আসলে ভবিষ্যৎ কোন পর্যায়ে যাচ্ছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে আর যারা দেখছেন তাদেরকেও। প্রথমে আমি একটু কারেকশন করে নিচ্ছি, আমি এখন সাবেক পরিচালক বিকজ আমাদের বডি যেহেতু আপনার ডিজলভ করেছে, এই বিসিসি যে বডি ছিল। যাই হোক, আমরা যে প্রসঙ্গতে ছিলাম যে আপনার পোশাক শিল্পে যে অস্থিরতা পোশাক শিল্পের ভবিষ্যৎটা অ্যাকচুয়ালি দেখেন, আমাদের যে দেশের অর্থনৈতিক যে বৈদেশিক মুদ্রা আমরা আহরণ করি, এটা বড় একটা খাত হচ্ছে পোশাক শিল্প। এটা অ্যারাউন্ড আপনার $45 to $46 বিলিয়ন আমরা প্রতি বছর আমরা অ্যানুয়ালি আমদানি করে থাকি, পোশাক রপ্তানি করে এই রেমিটেন্সটা আমরা আর্ন করে থাকি। এবং আপনার ডে বাই ডে কিন্তু এটা ইনক্রিজের দিকে যাচ্ছিল। আপনার 2010 থেকে 2024 আপনার যেটা ছিল আপনার অ্যারাউন্ড $10 to $12 বিলিয়ন, সেটা এখানে এখন চলে আসে $46 বিলিয়ন। এবং এখনকার বৈশ্বিক যে অবস্থা, সেই অবস্থা আপনি চায়না একটা বড় মার্কেট ইন্টারন্যাশনালি। চায়না যেখানে আপনার আমাদের প্রায় $100 বিলিয়ন আমরা করি, চায়না আপনার বহির্বিশ্বে এক্সপোর্ট করে, সেখানে বাংলাদেশ করা হচ্ছে মাত্র $46 বিলিয়ন। যদিও আমরা সেকেন্ড পজিশন রয়েছে। আমাদের কম্পিটিটর যারা রয়েছে এর মধ্যে ভিয়েতনাম রয়েছে, ইন্ডিয়া রয়েছে, লাউস, কম্বোডিয়া এরা রয়েছে। তো আমাদের এখানে যেটা হচ্ছে, বৈশ্বিক অবস্থার কারণে কিন্তু সকলেরই কিন্তু আপনার কমে গেছে, আপনার এক্সপোর্ট কমে গেছে, কিন্তু কম্পারেটিভলি বাংলাদেশের এক্সপোর্ট বেশি কমেছে। যেখানে আপনার ভিয়েতনাম, চায়না, আপনার কম্বোডিয়া তাদের কমেছে হয়তো আপনার 2.2 to 5% কমেছে, সেখানে বাংলাদেশে কমেছে 10.5% কমে গেছে। এটা হিউজ। এটার কারণ হচ্ছিল গিয়ে আমাদের যে শ্রমিক অসন্তোষ ছিল কিছুদিন আগে, সেটা হচ্ছিল আপনার ওয়েজেসের কারণে। এরপরে একটা বিপ্লব হয়ে গেল আমাদের ছাত্র জনতা যে বিপ্লব, সেই বিপ্লব সংগঠিত হওয়ার সময় একটা ছিল আপনার সারা দেশে একটা লকডাউন ছিল, আপনার বিদেশের সাথে আপনার কানেক্টিভিটি আপনার ব্রেক হয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু অনেক অর্ডার চলে গেছে। বিকজ আপনার দেখেন সামনে হচ্ছিল গিয়ে আপনার ক্রিসমাস ডিসেম্বরে। এখন ক্রিসমাসের যেই ডেলিভারিগুলো দেওয়ার কথা, এটা কিন্তু আপনার জুন, জুলাই, আগস্টের ডেলিভারি দেওয়ার কথা, সেখানে কিন্তু আপনার একটা মিসম্যাচ হয়েছে এবং কমিউনিকেশনটা গ্যাপ হচ্ছে, যার ফলে কিন্তু অনেকটাই আমরা ব্যাক করে চলে এসেছি। তবে এবং এই রিসেন্টলি যেটা হয়েছে বিপ্লবের কারণে অনেকে এক্সপেকটেশনে বেড়ে গেছে সকলেরই, যার ফলে আমরা আমাদের শ্রমিকরাও কিছু তাদের ন্যায়সঙ্গত কিছু দাবি দেওয়া, যেটা কিনা হয়তো নিজেদের মধ্যে আলোচনা করে নিলে ভালো হতো, কিন্তু তারা আপনার রাস্তা নেমে এসছে, যার ফলশ্রুতিতে ভাঙচুর হয়েছে, কিছু ফ্যাক্টরি আপনার বন্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু একটা ইন্টারাপশন সৃষ্টি হয়েছে, যার ফলে আপনার প্রায় 10 ভাগের বেশি আপনার অর্ডার কমে গেছে। তো এটা থেকে উত্তরণের উপায় যদি বলি, সেটা হলো গিয়ে আমাদের যে কোনো শিল্প বলেন, ব্যবসা বলেন, আপনার সব কিছুতে কিন্তু স্টেবিলিটি বা আপনার স্থিতিশীলতা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। উত্তরণের উপায় আমি জানবো, তার আগে একটু আপনি যদি বলেন ভবিষ্যতে এই মুহূর্তে যা চলছে এটার ভবিষ্যৎ আসলে কোন পর্যায়ে যাচ্ছে? ইতিমধ্যে গত কয়েকদিন আগে, গত পরশুদিন সম্ভবত, আপনার ট্রাইপার্টি একটা এগ্রি বসেছিল, আমাদের উপদেষ্টা মহোদয়রা ছিলেন ওখানে। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা, এছাড়া শ্রম উপদেষ্টা এবং আপনার বিজিএমই নেতৃস্থানীয় আপনার ব্যক্তিবর্গ, সেই সাথে শ্রমিক ইউনিয়ন সহ বেশ কয়েকটা সংগঠন তারা বসছিল। ওখানে 18 দফা প্রস্তাবনা দিয়েছে এবং যেই প্রস্তাবনা অধিকাংশই কিন্তু ন্যায়সঙ্গত বলে আমি মনে করি।
এবং এগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে। সেই নিরিখে আজকে শনিবার কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরিগুলো রানিং চলতেছে। হ্যাঁ, এবং আমাদের আশাবাণী হচ্ছিল গিয়ে আজকে কোনো ঘটনা ঘটেনি। 5টা ফ্যাক্টরি বন্ধ রয়েছে, সেগুলো আশা করছি কালকের মধ্যে এগুলো খুলে যাবে। আচ্ছা, মানে আমরা আশা করতেই পারি যে আমরা আবার আগের মতো আমাদের পোশাক শিল্প রান করবে। আচ্ছা, জাতি যখন এই নাজুক পরিস্থিতিতে মানে রয়েছে, এই মুহূর্তে পোশাক শিল্পের অস্থিরতাটা আসলে কেন এলো? আসলে যেহেতু বাংলাদেশের মেইন আর্নিং সোর্স হচ্ছিল গিয়ে আপনার গার্মেন্টস, যে পরিমাণে এক্সপোর্ট হয় তার 85% আপনার গার্মেন্টসের উপর নির্ভরশীল। তো স্বাভাবিকভাবেই আপনার এই গার্মেন্টসের উপর কিন্তু টোটাল জনগোষ্ঠী, অর্থনৈতিক বলি, সামাজিকতা বলি, আপনার রাষ্ট্র বলি, অনেকটাই নির্ভরশীল। তো যেহেতু একটা পরবর্তী পরিস্থিতিতে একটা গোষ্ঠী অবশ্যই চাবে যে এই অস্থিরতা কাজে লাগিয়ে এই গার্মেন্টস সেক্টরটা কাজে লাগিয়ে যদি একটা সুযোগ নেওয়া যায়, সেটা কিন্তু একটা আমাদের সেটা বিভিন্ন ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার বহির্বিশ্ব হতে পারে, আমাদের নিজস্ব কিছু গোষ্ঠী, স্বার্থান্বেষী কিছু গোষ্ঠী হতে পারে, এই সুযোগটাকে নিতে পারে। তো আমাদের সকলের উচিত, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে, তারা কিন্তু খুব এটাকে খুব মাইনরিটি না, খুব নিয়েছে, কিন্তু এফেক্টিভলি কিন্তু এটা কাজ করছে। যার জন্যে কিন্তু আপনার সেনাবাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে এটা মিটিগেট করার জন্য এবং একটা সুশৃঙ্খল অবস্থাতে নিয়ে আসার জন্য। এটা খুব দরকার ছিল এবং আমার বিশ্বাস খুব সহসাই যতটুকু সমস্যা রয়েছে বিদ্যমান, সেগুলো কেটে গিয়ে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। এখানে যে আমরা যে শ্রমিকদের যে অসন্তোষের বিষয়টা আসলে সামনে আসছে, নতুন করে মজুরি কাঠামো কার্যকর করা হবে, তবে এইটা তো গত ডিসেম্বর মাসে এটা করা হয়েছিল, তাহলে হঠাৎ করে কেন এই অস্থিরতা আবার শুরু হলো? ডিসেম্বর হয়েছিল, কিন্তু আপনি ইমপ্লিমেন্টেশনটা এখন পুরোপুরি কিন্তু হয়নি। হ্যাঁ, ওরা এখন যেটা দাবি করছে সেটা হলো অক্টোবরের মধ্যে, আপনার 31 অক্টোবরের মধ্যে এগুলো শেষ করার জন্য নতুন মজুরি কাঠামো, এবং আপনার সেই সাথে রয়েছে কিছু আপনার হাজিরা বোনাস, তারপরে আপনার টিফিন, তারপরে রাত্রিকালীন যে আপনার বেনিফিটটা, মাতৃকালীন বেনিফিট সুবিধা, তারপরে আপনার ওদের যে আপনার মামলাগুলো রয়েছিল, যারা যখন আপনি ডিসেম্বরে যখন আন্দোলন করছিল তখন অনেকের বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলাগুলো প্রত্যাহার। এরপর হচ্ছিল কি আপনার আরও কিছু আপনার সার্ভিস বেনিফিট, তারপরে ইনক্রিমেন্ট, এগুলো 18 দফা। এবং আমি মনে করি যে এটা অবশ্যই ন্যায়সঙ্গত এইগুলো দাবিগুলো, এবং আপনার সরকার সহ আপনার আমাদের যারা বিজেপি নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু দাবিগুলো মেনে নিয়েছে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা জেলা উত্তর। জি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাইবো যে পোশাক খাতে যে অস্থিরতা, এই খাতে এই মুহূর্তে স্বস্তি ফেরাতে কি কি করণীয় বলে মনে করেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক তাদের আসলে শ্রমিক অঙ্গনে পোশাক খাতের যে অস্থিরতা, তা দেখেছি 5ই আগস্টের বিপ্লবের পরে এই অস্থিরতা আমাদের কাছে বেশি পরিলক্ষিত। আসলে শ্রমিকরা যখন কোনো দাবি নিয়ে আন্দোলন শুরু করে, প্রথম দিকে দেখা যাচ্ছে আন্দোলনের গুরুত্বটা আমরা কেউই দেই না, বিশেষ করে মালিক পক্ষ এবং সরকার পক্ষ, বিজিএম। আমরা শুরু থেকে এটা খুবই নেগলেন্সি করার কারণে দেখা যায় যে শ্রমিকরা তাদের ন্যায্য এবং ন্যায়সঙ্গত দাবি হওয়ার পরও সেখানে খুব একটা আমলে না নেওয়ার কারণে শ্রমিকরা আরো বিক্ষিপ্ত হয়ে যায়। দেখা যাচ্ছে এই একটা ফ্যাক্টরিতে এরকম গোলযোগ শুরু হলে প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আশুলিয়া, সাভার এই অঞ্চলগুলোতে দেখা যায় প্রতিষ্ঠানগুলো পাশাপাশি অবস্থান। দেখা যায় একটা ফ্যাক্টরিতে যদি আমরা শুরুতে এটা গুরুত্ব দিয়ে সমাধান করার উদ্যোগ নেই, তাহলে এটা অসন্তুষ্টিটা খুব অল্প সময়ে কম জায়গায় ছড়িয়ে, কিন্তু আমরা দেখেছি এটা গুরুত্ব না দেওয়ার কারণে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। সেজন্য আমি প্রথম মনে করি যে অসন্তোষ পিছনে মূলত শ্রমিক আন্দোলনের শুরুতে শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি এবং যুক্তিসঙ্গত দাবিগুলো, সেগুলো যদি শুরুতেই গুরুত্ব দিয়ে সমাধান করার উদ্যোগ নেওয়া হতো, তাহলে এটা খুব সহজেই সমাধান করা যেত। নেওয়া হয় না বিদায়ী শ্রমিকরা আসলে এই অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর পাশাপাশি এটা আরো অনেকগুলো কারণেই অসন্তুষ্ট হয়। আপনারা জানেন শ্রমিকদের
যে বেতন, যেটা আসলে মূল বেতন যাদেরকে দেওয়া হয়, এটা যথাসময়ে না দেওয়ার কারণেও আসলে শ্রমিকরা আসলে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। এবং তাদের যে অল্প বেতন, যে বেতনে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, এটা সঠিক সময়ে এবং যথাসময়ে না দেওয়ার কারণেও আসলে আসলে আমাদের এই শ্রমিক অঙ্গনে এই অসন্তুষ্টিটা ব্যাপক আকারে বিচার করে। আপনারা দেখেছি যে আজকে শ্রমিক অঙ্গনে যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনগুলোর মূল দাবিটা হচ্ছে যে বেতন পরিশোধ করার ব্যাপার। বেতন পরিশোধ করা নিয়ে মূলত তারা প্রথমে মাঠে নেমে ফ্যাক্টরিতে আন্দোলন করে, বাহিরে আন্দোলন করে। সেজন্য আমি মনে করি যে এটাও একটা মূল জায়গা, যেটা আসলে যথাসময়ে সঠিক সময়ে শ্রমিকদের যে মজুরি বেতন সেটা ঠিক মতো পরিশোধ করার উদ্যোগ নেওয়া। মালিক পক্ষ এই ব্যাপারে যে উদ্যোগ নেয়, ভূমিকা নেয়, তাহলে এই অসন্তুষ্ট অনেকাংশে কমে যাবে। এবং আমাদের কাছে মনে হচ্ছে মেজরিটি পার্সেন্ট ফ্যাক্টরিতে যে আন্দোলন হয়েছে এই সময়ে, এই আন্দোলনে বেতনের দাবিতে, বেতন পরিশোধ করার দাবিতে তারা মূলত মাঠে নেমেছে, আন্দোলন করেছে। এর পাশাপাশি দেখা গেছে আমরা দেখি, জি বলুন বলুন। এর পাশাপাশি দেখা গেছে যে এই অসন্তুষ্টতা আর একটা হচ্ছে যে এই পথ পরিবর্তন হওয়ার কারণে, এই 5 আগস্টের এই বিপ্লবের পরে এই পথ পরিবর্তন হওয়ার কারণে ব্যবসা কেন্দ্রিক যে একটা গ্রুপ ইন করে একটা গ্রুপ আউট হয়ে যাচ্ছে, এই একটা ইন এবং আউটের মাঝখানে একটা গ্রুপ এটা বিশৃঙ্খল করার জন্য উদ্যোগ নিয়েছে, আর একটা গ্রুপ তার ব্যবসাকে দখলে নেওয়ার জন্য আরেকটা শ্রেণী দিয়ে এখানে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা হাসিল করার উদ্যোগ নিয়েছে। আচ্ছা, যেটা বলছেন ঝুট বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব, যেটা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মূলতই হচ্ছে একটা শ্রেণী উস্কিয়ে দিচ্ছে, আর একটা শ্রেণী তাদের আধিপত্য বিস্তার করার জন্য, প্রভাব বিস্তার করার জন্য তারা বল প্রয়োগ করছে, এবং এক্ষেত্রে শ্রমিকদেরকে তারা ব্যবহার করছে। সেক্ষেত্রে এই ব্যবহৃত শ্রমিকদের কারণেই অনেকাংশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো যে এই আন্দোলনটি, যেটা শ্রমিকদের যে ন্যায্য অধিকারের আন্দোলনটি ছিল, এটি এখন কেন করছে? এটি তো গত ডিসেম্বরে আপনাদের ইমপ্লিমেন্ট হয়েছে, এবং তারপরে যখন এটি কাজ করেনি তখন কেন আন্দোলন করেনি? আসলে শ্রমিকদের যে মজুরি কাঠামো যেটা বাস্তবায়ন হওয়ার কথা, এটা আসলে ডিসিশন হয় ঠিকই, কিন্তু আমরা দেখি যে সব ডিসিশন সঠিক সময়ে বাস্তবায়ন হয় না। যে 18 দফা এই বিজিএমবি কে মালিক পক্ষ এবং প্রশাসনের নিয়ন্ত্রণে যে উপদেষ্টাদের সমন্বয়ে যেটা সিদ্ধান্ত হইলো, দেখা যাচ্ছে অনেক সিদ্ধান্তই যথাসময়ে বাস্তবায়িত হয় না। এখনো দেখা যাচ্ছে, গতকালও আমরা দেখছি, আজকেও দেখছি যে মালিক পক্ষ বেতন পরিশোধ করছে না। আজকেও দেখা যাচ্ছে ফ্যাক্টরি গুলোতে বেতনের দাবিতে তারা আজকেও আন্দোলন করছে, অথচ সেটা পরিশোধ করার কথা ছিল। কিন্তু এই 18 দফা যে যৌক্তিক দাবিগুলো, এটা যদি মালিক সময় মতো শ্রমিকদের অধিকারগুলো যত সময় দিয়ে দেয়, তাহলে অসন্তোষগুলো হবে না। শ্রমিকরা অত্যন্ত অসহায় শ্রমিকদেরকে আমরা আসলে হয়রানি করি, নাজেহাল করি, এবং তাদেরকে ব্যবহার করে মালিক পক্ষ এবং রাজনৈতিক পক্ষ এটাকে হাসিল করি। সেজন্য আসলে শ্রমিকরা তাদের আসলে রুটির স্বার্থেই তারা তাদের দাবি আদায় করার জন্য এই সংগ্রাম করে, এবং এটার কারণেই অসন্তুষ্টতা বিরাজ করে। জি, বুঝতে পেরেছি। কিন্তু আপনারা যে এই আন্দোলন যে চলছে, আপনাদের যে এই দাবি দাওয়াগুলো ছিল, এই দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা কি মানে এত দূর আসার দরকার ছিল, নাকি আপনারা মালিক পক্ষের সাথে নিজেরাই আলোচনা করে সমাধান করতে পারতেন? আমরা শুরুতে এটার জন্য উদ্যোগ নিয়েছি, কিন্তু মালিক পক্ষ শুরু থেকে এটা খুবই অনীহা করছে। অনেক মালিকরা এই পরিবর্তিত পরিস্থিতির কারণে তারা উদ্যোক্তারা মালিকরা এখানে আসে নাই, শ্রমিকদের সাথে কথা না বলার কারণে অনেক কিছু রয়েছে যেটা আমরা আসলে শ্রমিক ফেডারেশন নেতারা শ্রমিকদের যে যৌক্তিক দাবি, সেগুলো মালিকরা অনেক মালিকরা আমরা এই সময় খুঁজেও পাওয়া যায়, এবং তারা আমাদের সাথে বা শ্রমিকদের সাথে সে সরাসরি নিজ কর্মস্থলে, নিজ ফ্যাক্টরিতে এসে মালিকরা শ্রমিকদের সাথে কথা বলে সেগুলো সমাধান করার অনেক মালিকই উদ্যোগ নেয় না। যার কারণে অনেক ফ্যাক্টরিতে এই সমস্যা অনেক সময় পর্যন্ত জিয়েছিল, এবং যেটা এখন 18 দফার দাবিতে বাস্তবায়িত হওয়ার উদ্যোগ সরকার নিয়েছে এবং মালিক পক্ষ মেনে নিয়েছে, সেটা যদি এই মালিকরা আরো আগে উদ্যোগ নিত, তাহলে এই অসন্তুষ্টি আরো আগেই সমাধান হওয়ার সুযোগ ছিল। মালিকদের এখনো গাফলতি রয়েছে। পাশাপাশি এখানে আমাদের কাছে মনে হচ্ছে যে বিজিএম যে ভূমিকা নেওয়ার কথা ছিল, বিজিএম এর একটা নিষ্ক্রিয়তা এটা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। মালিকদেরকে বিজিএম যেভাবে কন্ট্রোল করে এই দাবি আদায় করে, শ্রমিকদের এই ন্যায্য দাবি আদায় করার জন্য যে সক্রিয় ভূমিকা পালন করার কথা ছিল, আমাদের কাছে মনে হয়েছে বিজিএম এর নেতৃবৃন্দ সেই ভূমিকার অনেকাংশে আমাদের কাছে মনে হয়েছে শ্রমিকদের এই দাবি আদায়ের ক্ষেত্রে অনেকাংশে মনে হয়েছে তাদের অনীহা প্রকাশ পেয়েছে। তারা আর একটু সক্রিয় ভূমিকা, আর একটু শক্ত ভূমিকা নিলে মালিকদের মাধ্যমে এই দাবি অনেকটাই আদায় করা আগেই সম্ভব ছিল।
জি, অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সম্ভব হলে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ে সময় হলো বিরতি নেবার। ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমাদের আজকে আলোচনার বিষয় পোশাক খাতে স্বস্তি ফেরাতে করণীয়। এই যে হারুনুর রশিদ সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যার সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম, তিনি বলছিলেন যে শ্রমিকদের এই আন্দোলনের ইয়েটা তাদের জিয়ে রাখতে হয়েছে, কারণ তারা দেখছিল, অবজার্ভ করছিল, এবং মালিকপক্ষের অনীহা। এই অনীহা নিয়ে আপনি কি বলবেন? অনীহা কেন? আসলে শ্রমিক যে বর্তমান ধারাবাহিকতা যেটা চলে এসছে আর কি, শ্রমিক অসন্তোষ বলি বা আপনি গার্মেন্টসের এখনকার বর্তমান অবস্থা, অস্থিরতা। তো আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ সাহেব যথার্থ বলেছেন কিছু, যে মালিকদের কিছু অনীহা। আসলে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। প্রথমত হচ্ছিল গিয়ে গার্মেন্টসগুলো কিন্তু বেজ হচ্ছিল গিয়ে আপনার শ্রমিক, এবং একটা গার্মেন্টস ন্যূনতম যে একটা 10 লাইন একটা গার্মেন্টস, সেখানে 10 লাইনের একটা মিনিমাম যে গার্মেন্টস, সেই গার্মেন্টসে আপনি ওয়েজেস আসে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। তো দেখা গেছে কিছু সকলের সক্ষমতা কিন্তু একরকম না, গার্মেন্টস টু গার্মেন্টস ভেরি করে, আবার কিছু মালিক টু মালিকও কিন্তু ভেরি করে। হ্যাঁ, ওটার উপর বেস করে আপনি কিছু হয়তো অসন্তুষ্ট রয়ে গেছে, কিছু মালিকের অনীহা বা তার হয়তো টাইমলি হয়তো সে শিপমেন্টটা করতে পারেনি, যার ফলে সে এলসি ইন ক্যাশ করতে পারে নাই। তারপরে হয়তো তার যে লোন স্যাংশন হওয়ার কথা ছিল, সে লোনটা স্যাংশন হয়নি। আপনি এটা তো 1-2 টাকার বিষয় না, যেখানে আপনি যদি 1 মাস যদি ডিউ হয়েছে, তাহলে আপনার 1.5 কোটি টাকা ডিউ হয়ে যাবে। 2 মাস হলে এটা চলে যাবে আপনার 3 কোটি টাকাতে মিনিমাম, আর বড় ফ্যাক্টরি তো আরও বেশি। তো সেই ক্ষেত্রে অনেক সময় হয়তো বা দেরি হয়ে যায়। তবে আমার বিশ্বাস, যেহেতু যদি সত্যিকার অর্থে যারা ব্যবসায়ী বা যে সকল মালিক পক্ষ রয়েছে, তারা তিল করে সকলে কিন্তু স্বপ্ন থাকে একটা ইন্ডাস্ট্রি বা একটা ফ্যাক্টরি করার পেছনে, তার অনেক দীর্ঘদিনের স্বপ্ন থাকে। সেই স্বপ্নকে তারও ইনভেস্টমেন্ট রয়েছে, তার আপনার ইমেজ রয়েছে, তারপরে তার হচ্ছিল গিয়ে সোশ্যাল যে এক্সপেকটেশন সেটা রয়েছে। সব কিছু মিলে একটা মালিক কখনোই চাবে না তার শ্রমিকদেরকে আপনার বঞ্চিত করা, বা তাদের শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ না করা। এটা মনে কারো পক্ষে কেউ এটা চিন্তা করে না। হয়তো একটা গ্যাপটা রয়ে যায়, সেটা হচ্ছিল আমি যেটা বললাম আর কি, হয়তো আপনার লোন স্যাংশন হওয়ার কথা, লোনটা সে পায়নি সময় মতো, অথবা যেটা বললাম আপনি হয়তো বা এইসব সব কিছু মিলিয়ে আর কি, হয়তো কোনো কারণে তার শর্ট শিপমেন্ট হয়েছে বা শিপমেন্ট টাইমলি করতে পারেনি, বাই ইয়ারেও হয়তো তার শিপমেন্ট ডিলে হয়ে গেছে, তারপর তার যে এলসিটা সে ক্যাশ করতে পারেনি। এখানে আরেকটা আমি জানি না, আমি আপনার কাছেই জানতে চাইবো যে অনেকে আছেন এই আমাদের পোশাক শিল্পে যারা বহিরাগত, এখানে বিভিন্ন উচ্চ পদে, গার্মেন্টস শিল্পে উচ্চ পদে কাজ করে থাকেন, এখানে কি তাদেরও প্রভাব রয়েছে অস্থিরতা সৃষ্টির পেছনে? এটা খুব মোটা দাগে বলা চলে যে খুব একটা না, কিছু তো অবশ্যই আছে, কিছু তো অবস্থা রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন, কিছুটা তো আপনার একটা গোষ্ঠী তো সেই সুযোগটা নিতেই পারে। হ্যাঁ, সেটা কিন্তু আপনার মোটা দাগে বলা চলে যে তাদেরকে মিটিগেট করতে হবে। আমাদের যদি আমার ফ্যাক্টরির শ্রমিক এবং মালিক যদি ঠিক থাকে, তাহলে বহিরাগত এসে কিন্তু খুব একটা সুবিধা করার কথা না। যেটা বললেন আপনি হারুন সাহেব, যদি প্রাইমারি অবস্থাতে যদি মালিক আর শ্রমিক যদি মিলে যদি আপনার মিটিগেট করা যেত প্রবলেমগুলো। এখন হয় কি, যেটা আমরা জানি যে খুব ন্যূনতম একটা স্যালারি তারা পায়, যখন তার সেই স্যালারিটির উপর বেস করে সে হয়তো তার দেশের বাড়িতে তার আত্মীয় স্বজন রয়েছে, মা বাবা রয়েছে, তাদের কিছু টাকা দিতে হয়, তার বাসা ভাড়া দিতে হয়, তার নিজের ইসের জন্য লাইফ পরিচালনা করার জন্য সেখানেও খরচা দরকার হয়। সেই টাকাটা যদি সে সময় মতো না পায়, তখন তো সব দিক থেকে তার উপর প্রেশারটা আসে, গ্রাম থেকে প্রেশার আসে, তার যে বাসার বাড়িওয়ালা সেই প্রেশারটা দিচ্ছে, তখন তো সব কিছু মিলে কিন্তু তার রাগটা ক্ষোভটা কিন্তু তার ফ্যাক্টরি মালিকের উপর গিয়ে বর্তায়। এই অসন্তুষ্টটা কিন্তু ওখানেই কি মেইনলি। আর বাইরের কিছু তো প্ররোচনা বা এই সময়টার মধ্যে কিছু হয়তো কিছু গোষ্ঠী হয়তো কিছু আপনার বাতাস, যেটা বলি বাতাস দেওয়া, বা আপনার এই একটা সিচুয়েশন ক্রিয়েট করে সেটার সুফল ভোগ করা চাবে, এটা তো সবসময় চেয়ে আসছে, এটা ফ্রম দ্য বিগিনিং। কারণ বাংলাদেশটাই আমাদের ভৌগোলিকভাবে যেভাবে আপনার যেখানে আছি, সেখানে কিন্তু পার্শ্ববর্তী যারা রয়েছে তারা কিন্তু কখনোই চাবে না এই দেশটা ডেভেলপ হোক, এটা তো সবসময় দেখে আসছে। সেইটা কিন্তু সবসময় পরিলক্ষিত হয়েছে, এবং ওইগুলো কিন্তু রেখেই কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত গিয়ে এসেছি। জি, বুঝতে পেরেছি। এবার আমি একটু মোহাম্মদ হারুনুর রশিদ সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ওনার সাথে সংযুক্ত হতে চাই। আপনি নিশ্চয়ই আছেন, আমাকে শুনতে পাচ্ছেন?
আপনার জি জি আপনার কাছে এবার একটু আমি জানতে চাইবো যে এই যে অস্থিরতা চলছে এর পিছনে শুধুই কি এই আপনাদের ন্যায্য মজুরি বা এই বিষয়টি রয়েছে, নাকি আপনারা সাথে পাশাপাশি এটাও মনে করেন যে বাইরের থেকে ইন্ধন রয়েছে বা কোনোভাবে অন্যরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং এটা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে? জি, ধন্যবাদ। আসলে এটা তো আসলে আমাদের এই যে গার্মেন্টস সেক্টরের এই বিজনেসটা, এটা তো আসলে ইন্টারন্যাশনাল একটা বিজনেস। সঠিক। এই বিজনেসটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই শ্রমিক অসন্তোষ বিষয়টা অতীতেও ছিল, বর্তমানেও আছে। এই সেক্টরটাকে অস্থিতিশীল করতে পারলে, আপনারা জানেন এই বায়ার গুলো ইন্টারন্যাশনাল বায়ার, এবং এদেরকে অর্ডার গুলো যথাসময়ে শিপমেন্ট করতে না পারলে এটা ট্রান্সফার হয়ে অন্য অন্য জায়গায় চলে কান্ট্রিতে যায়। চলে যায়। যেটা আপনারা অলরেডি পরিবার আলোচক আপনাকে বললেন যে আসলে আমাদের এখান থেকে প্রায় 10% শিপমেন্ট বা অর্ডার চলে গেছে। এটা আমাদের জন্য বিশাল। এই অস্থিতিশীলতার পিছনে আমরা এটাও মনে করি যে আসলে এখানে ইন্টারন্যাশনালি একটা ষড়যন্ত্র বা রয়েছে। রয়েছে, যেটাকে অসন্তুষ্ট করে এই আমাদের দেশের অর্থনীতিকে ক্ষতি করা, এবং অসন্তুষ্টতাকে যদি দিয়ে রাখা যায়, দীর্ঘ সময়ে রাখা যায়, তাহলে এটা আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতি এবং পার্শ্ববর্তী দেশ বা আমাদের প্রতিযোগী দেশের এটা অনেকখানি লাভবান। যার কারণে দেখা যায় যে এটার পিছনে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র দুইটাই জড়িত রয়েছে, যার মধ্য দিয়ে আমাদের একটা দেশের অর্থনীতির মূল একটা অংশ হচ্ছে এই গার্মেন্টস সেক্টর। এই সেক্টরটা যদি অস্থিতিশীল করা যায় তাহলে এখানে ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। অর্থনৈতিকভাবে পঙ্গু এই হবে। কারণে মূলত এটা অর্থনৈতিকভাবে পঙ্গু হবে, এবং দেশেও অর্থনৈতিকভাবে পঙ্গু হলে দেশও ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা একটা ষড়যন্ত্র এখানে দেশ এবং আন্তর্জাতিকভাবে কাজ করে, এটা আমরা মনে করি এটা এখনো হচ্ছে, আপনার ভবিষ্যতে এটা হতে পারে। জি, জনাব হারুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ে সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জি। আমরা আবারও আলোচনায় ফিরবো। এবার আপনার কাছে জানতে চাইবো যে ভারতের আপনার ইউটিউব চ্যানেল এবং মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে এবং সংবাদ মাধ্যম রয়েছে, সব জায়গায় মোটামুটি আমাদের অস্থিরতার বিষয়গুলো নিয়ে বেশ সরব তারা। বিশেষ করে এই যে আমাদের পোশাক খাতের একটা অস্থিরতা এবং এটার বিভিন্ন নেতারা এবং বহির্বিশ্বে একটা তো ইন্টারন্যাশনাল পলিটিক্স থাকেই। এই বিষয়ে আপনি কি বলবেন, মানে কি মনে হয় আপনার, কতটুকু সত্যি ইন্ধন অর্থে কি তাদের আপনার রয়েছে? আমাদের একটা কথা প্রচলন ছিল আর কি, যে আমাদের বন্ধু রাষ্ট্র। আসলে রাষ্ট্রে কিন্তু বন্ধু হতে পারে না, এটা কিন্তু অনেকে বলছে, এখন বাস্তবতা কিন্তু তাই। এটার কম্পিটিশন কিন্তু সবসময় থাকেই। তো বাংলাদেশ যেখানে আপনার সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট আপনার গার্মেন্টসে এক্সপোর্ট কান্ট্রি, সেখানে কিন্তু ঈর্ষান্বিত কিছু মহল কিন্তু আছেই, এবং পার্শ্ববর্তী দেশ তারাও কিন্তু আপনি চেষ্টা করছে এই মার্কেটে দখল করার জন্য বা নেওয়ার জন্য। সেই হিসেবে যদি তারা একটা অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে পারে এবং এটা যে বহির্বিশ্বে যদি একটা কালার দিতে পারে, তাহলে কিন্তু লাভবান হবে, কিন্তু তারাই কিন্তু লাভবান হবে, এটা একদম দিবালোকের মতো স্পষ্ট। তো সেই দিকে আমি মনে করি যে এইগুলো কিন্তু ওভারকাম ডে ওয়ান থেকে, আমি যেটা বলে এসেছিলাম, ডে ওয়ান থেকে কিন্তু এই দেশগুলো কখনই চায়নি যে বাংলাদেশ আপনি তারা মাথা উঁচু করে দাঁড়াক। হ্যাঁ, তারা চেয়েছে দাঁড়াক, কিন্তু আমাদের নিচু নিচু যেন হয়ে থাকে। দাস মনোভাব। রাইট, এক্স্যাক্টলি। তো সেই হিসাবে আমাদের কিন্তু এইগুলো মাথায় রেখে বাস্তবতা, মানে বহির্বিশ্বের চাপ, পাশাপাশি আমাদের তাদের কিন্তু এজেন্ট কিন্তু এখনও বাংলাদেশে রয়েছে, তাদের যে চাপ, সেই সব চাপ দেখেই কিন্তু আমাদের সিস্টেম, আমাদের কিন্তু একটা রুটম্যাপ তৈরি করতে হবে। আমরা এইগুলো চাপ থেকে উত্তরণ করে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো, আমাদের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটাকে আরও এগিয়ে নিতে পারবো। কারণ এখনও আপনি যেই $46 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, এটা কিন্তু সুযোগ, এখন অফুরন্ত সুযোগ রয়েছে। দেখেন, $220 বিলিয়ন আপনি ইম্পোর্ট করে ইউরোপ গার্মেন্টস সেক্টরে। বাংলাদেশ শুধুমাত্র $27 বিলিয়ন বাংলাদেশে এক্সপোর্ট করে। তো এখন কতটুকু মার্কেট কিন্তু আরও রয়েছে, সেই মার্কেটগুলো আমরা দখল করতে পারি। আমেরিকা আপনার নিয়ার অ্যাবাউট $100 বিলিয়ন ইম্পোর্ট করে আরএমজিতে। বাংলাদেশ থেকে শুধুমাত্র $9 বিলিয়ন ইম্পোর্ট করে, শুধুমাত্র $9 বিলিয়ন। এখানে যেহেতু আমি বিশ্বাস করি যে বর্তমানে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে মাননীয় উপদেষ্টা রয়েছে, চিফ অ্যাডভাইজার রয়েছে, তার সাথে যেহেতু আমাদের আমেরিকার সাথে একটা খুব অত্যন্ত
ভালো সম্পর্ক। এখানে কিন্তু বিরাট একটা সুযোগ রয়েছে, যে পরিমাণে আমরা এক্সপোর্ট করি 9 মিলিয়ন, এটা ডাবল করা বা 3 ডাবল করা কিন্তু সম্ভব। জি, তো আমরা আশা করতেই পারি যে এরকম কিছুই হোক। Exactly. একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমি একটু জনাব হারুনুর রশিদ আপনার কাছে জানতে চাইবো, একেবারে ছোট্ট করে যদি আপনি জানান যে দেশের এই যে সামগ্রিক পরিস্থিতিতে আমাদের অর্থনীতিকে কিভাবে প্রভাব ফেলছে, যেহেতু গার্মেন্টস সেক্টরে আমাদের অর্থনীতি একটা বড় প্রভাব রয়ে গেছে, তো আপনাদের এই সিচুয়েশনটাতে কি মনে করছেন যে এই কিভাবে আমাদের অর্থনীতি প্রভাবিত হচ্ছে? আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলার তো অবনতি, তার পাশাপাশি আমাদের গার্মেন্টস সেক্টরের যে অস্থিরতা, আসলে এখানে মালিক শ্রমিক সকলের সম্মিলিত এই পরিবেশটাকে শান্ত রাখার মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে গার্মেন্টস অঙ্গনে একটা বড় ভূমিকা পালন করি। সেক্ষেত্রে আমাদের গার্মেন্টস সেক্টরের পরিবেশটাকে শান্ত রাখাই আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস আমরা এই সেক্টর থেকে দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করি। এবং এটা আমাদের কাছে এখন সবচেয়ে বেশি, শ্রমিক আন্দোলন আমরা যারা করছি, আমাদের কাছে এই সেক্টরটাকে শান্তি এবং স্বস্তি ফিরে আনাটাই হচ্ছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ থেকে আমরা যদি উত্তরণ হতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এখানকার আমাদের দেশের অর্থনীতিতে গার্মেন্টস সেক্টর যে বড় অবদান রাখছে, এই অবদানের মধ্য দিয়ে আমরা দেশকে অনেক দূরে এগিয়ে নিতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং একই সাথে জনাব মোহাম্মদ নিয়াজ আলী চিশতি, আপনাকে ধন্যবাদ এশিয়ান বিজনেসে আজকের এই আয়োজনে আসবার জন্য। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।